এখন অনেক আরাম লাগছে তার। প্রশান্তি এসে ভর করলো তার মনে। অদিতা সবাইকে রাতের খাবার বেড়ে দিয়ে নিজেও খাবার নিয়ে রুমে এসে খেতে বসে পড়ল। ডাইনিং রুমে প্রচুর মেহমানেরা আছে, সবাই তাদের আত্মীয় স্বজন। ছেলেদের সংখ্যা অনেক বেশি, তাই তো সবার আড়ালে ডাইনিং টেবিলে খাবার বেড়ে দিয়ে চুপকে নিজের রুমে চলে এসেছে, যাতে কেউ তাকে না দেখে। সে কখনো তার নিজের ছেলে কাজিনদের সামনেও চায় না। পর্দা করতে হলে সব দিক মেনটেন করে তবেই পর্দা করতে হয়। আমি যথেষ্ট পর্দাশীল একথা বললেই তো আর হয়ে যায় না। পর্দার নিয়মাবলী সব মানলে তবেই সেটা সঠিক পর্দা বলে বিবেচিত হয়, যা উদিতা সব সময় মেনে চলে। মিসেস আনিতা মনে মনে অনেক গর্ববোধ করেন তার ছেলে মেয়েদেরকে। তিনি তার শিক্ষায় বড় করে তুলতে পেরেছেন বলে। কয়জন সন্তান তার বাবা মায়ের আদর্শে বড় হতে পারে? উদিতা খাওয়া শেষ করে রুমে এসে ঘুমিয়ে গেল। বরাবরের মতো আজও তার আম্মু তার সাথে ঘুমালেন। আশিয়ান ঘণ্টাখানেক সময় বারান্দায় কাটিয়ে নিচে ডাইনিং রুমে চলে গেল ডিনার করতে। সবার সাথে গল্প করে করে ডিনার শেষে আবারও নিজের রুমে ফিরে এলো সে। আয়েশা ভদ্র মেয়ের মতো চুপ করে বসেছিল, তবে তার চোখে মুখে খেলা করছে শয়তানি হাসি, যা কেয়ার চোখ এড়ায়নি। তারিনও আজ বেশ উৎফুল্ল, কারণ আয়েশার সাথে মিলে বিয়ে ভাঙার জন্য এক জম্পেস্ট প্ল্যান করেছে সে, এবং কালকেই সেটা সাকসেসফুল হবে বলে ওরা দুজন এত খুশি। রাতে মিসেস ইয়াসমিনের রুমে গিয়ে কেয়া তারিন ও আয়েশার শয়তানি মার্কা হাসির কথা বলল। মিসেস ইয়াসমিন কিছুই বললেন না, তিনি শুধু মুচকি হাসি দিয়েছেন আর কেয়াকে বলেছেন চিন্তা না করতে। কেয়াও আর মাথা না ঘামিয়ে নিচের রুমে চলে গেল। আশিয়ান বিছানায় শুয়ে শুয়ে ইলিয়ানার সাথে কাটানো মুহূর্তগুলোর কথা ভাবছে ওর করা প্রতারণার কথা। এসব ভাবতে ভাবতে আনমনে চোখের জল ছেড়ে দিল সে। আশিয়ানের মতো শক্ত মনের মানুষ প্রতিটা রাত এভাবে একটা মেয়ের কথা চিন্তা করে বালিশ ভেজায়। কতটা ভালোবাসলে একটা শক্ত মনের ছেলে একটা মেয়ের জন্য কাঁদতে পারে। মেয়েটা অনেক ভাগ্যবতী, কিন্তু আফসোস আশিয়ানের ভালোবাসা সে কখনোই রিয়েলাইজ করেনি। আশিয়ান কাঁদতে কাঁদতে একটা সময় ঘুমিয়েই পড়ল। পরদিন সকালে ঘুম থেকে উঠে জিম করে ট্রেডমিলে বেশ কিছুক্ষণ ব্যায়াম করে তার রুমের বারান্দায় সুইমিং পুলটাতে উদুম গায়ে ঝাঁপ দিয়ে পড়ল সে। এই মুহূর্তে তাকে যে মেয়ে দেখবে সেই মেয়ে হার্ট অ্যাটাক করতে বাধ্য। পানিতে বেশ কিছুক্ষণ দাপাদাপি করে এবার শান্ত ভঙ্গিতে ধীর লয়ে সাঁতরাতে লাগলো সে। তার সুগঠিত ও সুঠাম দেহের উপর যে কেউ ক্রাশ খাবে। বুকের মধ্যে ছাকরা লোমগুলোতে পানি লেগে চিকচিক করছে। জিম করা সিক্স প্যাকওয়ালা বডি। হায়, আশা এসে দেখে পুরোপুরি রূপে ক্রাশ খেয়ে গেল আশিয়ানকে দেখে। আশাকে লক্ষ্য করে আশিয়ান গলা পর্যন্ত পানির নিচে ডুবিয়ে চুপচাপ বসে রইল। এই মেয়েটা যখন তখন নক না করে রুমে ঢুকে যায়। বেয়াদবের বংশধর একটা। বেচারি আশার তো যাওয়ার নামই নেই। সে ব্রেকফাস্ট করার জন্য আশিয়ানকে ডাকতে এসেছিল, এসে এমন অ্যাট্রাকটিভ সিট দেখতে পাবে ভাবতেই পারেনি। গালে হাত দিয়ে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে সে আশিয়ানের দিকে। আহা, কি সুদর্শন পুরুষ সে! ভাবতেই লজ্জা লজ্জা লাগছে আশার। আশিয়ান বিরক্তি নিয়ে অন্যদিকে তাকিয়ে বলল, নির্লজ্জের মতো এমন তাকিয়ে আছো কেন? আজব। আর একটা ছেলের রুমে এভাবে পারমিশন না নিয়ে ঢুকে পড়া কোন ধরনের ম্যানার্সের মধ্যে পড়ে শুনি? এক্ষুনি বেরিয়ে যাও এখান থেকে, আমাকে একটু শান্তিতে থাকতে দাও। আশা মনে মনে ভেংচি কাটল আশিয়ানকে। ভাব কত ওনার! এই ঘুরে ফিরে আশাকেই বিয়ে করতে হবে দেখো। এ আসলে আমি তোমাকে ব্রেকফাস্ট করার জন্য ডাকতে এসেছিলাম। আবার যখন ইচ্ছে হবে তখন গিয়ে খাবো, তা নিয়ে তোমাকে ভাবতে হবে না। তুমি বরং নিজের চরকায় তেল দাও। জাস্ট ডিসকাস্টিং। আশা আর কিছু না বলে চলে গেল। মনে মনে হাজারটা গালি দিল আশিয়ানকে। আশিয়ান আরও কয়েক মিনিট পানিতে দাপাদাপি করে বিরক্ত হয়ে পানি থেকে উঠে বাথরুম পরে রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করতে লাগলো। পুরো মুডটাই খারাপ করে দিল চোখটা। একটা টি শার্ট আর ট্রাউজার পরে নিচে এসে ব্রেকফাস্ট করে নিল সে। তারপর
আবারও নিজের রুমে ফিরে এলো। ও রুমে আসার সাথে সাথে তাসকিন, তাসিম আর তাসজিদও এলো। 4 ভাই মিলে অনেকক্ষণ ধরে আড্ডা দিল যাবতীয় বিষয় নিয়ে। তারা ঠিক করেছে গায়ে হলুদের প্রোগ্রামে সব ভাইরা মিলে একটা ইংলিশ গানের সাথে ডান্স করবে। আশিয়ানকে বহুত কষ্টে ইমোশনাল ব্ল্যাকমেইল করে অবশেষে ডান্স করার জন্য রাজি করাতে পারল। আশিয়ান স্কুল, কলেজ ও ভার্সিটি লাইফে বিভিন্ন প্রোগ্রামে গান এবং নাচের জন্য পপুলার ছিল। তবে এখন সে এসব বাদ দিয়ে দিয়েছে পুরোপুরি। নিজের সব অভ্যেস পাল্টে ফেলেছে। এখন সে অন্য একটা আশিয়ানে রূপান্তরিত হয়েছে। আগের হাসি খুশি আশিয়ানের সাথে এখনের গম্ভীর আশিয়ানের কোনো মিল নেই। দুপুরের খাওয়া দাওয়া সেরে সবাই শপিংয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। আজ আশিয়ান একটা কালো আর সাদার মিশ্রণের চেক চেক ডিজাইনের একটা শার্ট ইন করে আর সাদা রঙের গ্যাবার্ডিন প্যান্ট পরেছে। চুলে আজ জেল দেয়নি, নর্মালি একপাশে সেট করে রেখে দিয়েছে। পায়ে কালো ব্র্যান্ডেড শু, হাতে প্ল্যাটিনামের একটি ঘড়ি এবং একটা পাওয়ার ছাড়া কালো ফ্রেমের চশমা পরেছে সে। এতেই তাকে ভীষণ কিউট লাগছে দেখতে। কেন জানি নিজেকে আজ বেশি অ্যাট্রাকটিভভাবে প্রদর্শন করতে চাইছে সে সবার সামনে। পারফিউম স্প্রে করতে করতে বোতল প্রায় অর্ধেক খালি করে ফেলল। নিজেকে আরও একবার আয়নায় দেখে নিয়ে ফোনের কভার চেঞ্জ করে নিচে নেমে এলো সে। তাকে দেখে সবাই হা হয়ে গেছে প্রায়। এত সুন্দর লাগছে তাকে দেখতে যে মিসেস ইয়াসমিন তাকে কানের নিচে নজর টিকা লাগিয়ে দিলেন। আশিয়ান মুচকি হাসল, শুধু কিচ্ছু বলল না। আশার তো হার্ট অ্যাটাক হবার উপক্রম। বুকে হাত দিয়ে দাঁড়িয়ে আছে সে। আশিয়ান তাকে পাত্তা না দিয়ে এনার হাত ধরে বাইরে বেরিয়ে এলো। অতঃপর তার ব্ল্যাক বিএমডাব্লিউ গাড়িটি গ্যারেজ থেকে বের করে সে এনা, তার বড় ভাই এবং বড় ভাবি আর তার পিচ্ছি ভাতিজিকে নিয়ে আলিয়াদের বাসার ঠিকানার উদ্দেশ্যে গাড়ি চালাতে লাগলো। বাকিরা অন্যান্য গাড়ি দিয়ে আসবে। আশা তো আশিয়ানের সাথে যেতে পারেনি বলে আফসোস করতে করতে শেষ হয়ে যাচ্ছে। পরে তাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে তারিন তার সাথে অন্য গাড়িতে করে রওনা দিল। অদিতা আগেই রেডি হয়ে বসে আছে। সে একটা কালো রঙের নর্মাল খিমার সেট পরিধান করেছে। মুখে নেই কোনো প্রসাধনের ছোঁয়া। সব সময় যেরকম বাইরে যাওয়া পড়ে সেরকমভাবেই রেডি হয়েছে আজ। আলিয়া এবং আলিয়ার চাচাতো ফুফাতো বোনেরা ওরা যেই হারে সাজগোজ করছে দেখে মনে হচ্ছে তারা কারো বিয়েতে যাচ্ছে। এসব দেখতেও উদিতার ভীষণ বোরিং ফিল হচ্ছে। অবশেষে 1 ঘন্টা অপেক্ষা করার পর আশিয়ানরা এসে পৌঁছলো আলেয়াদের বাসায়। আশিয়ান এই প্রথমবার এখানে এসেছে। তাকে আপ্যায়ন করতে সবাই ব্যস্ত হয়ে পড়ল। উদিতার বুক ধুকপুক করছে আশিয়ানের আসার খবর শুনে। আলিয়ার কাজিনরা তো ফিদা হয়ে গেছে আশিয়ানকে দেখে। কয়েকজন তো উদিতাকে নিয়ে হিংসা করতে শুরু করে দিয়েছে। ওরা এত সুন্দর করে সাজগোজ করলো অথচ আশিয়ান ফিরেও তাকালো না ওদের দিকে। এর থেকে বড় কষ্টের আর কি হতে পারে। অবশেষে শপিংয়ে যাওয়ার জন্য তোড়জোড় শুরু হলো। আলিয়া ওদের সামনে এসে হাত নাড়িয়ে স্মার্টভাবে হাই জানালো। আশিয়ান বাদে বাকিরাও তার হাইয়ের জবাব দিল। তাসকিন আলিয়ার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আলিয়া তাসকিনের হাসি দেখে কিছুটা লজ্জা পেল। আশিয়ানের রুচি হচ্ছে না আলিয়ার দিকে তাকাতে। একটু বেশি ওভার স্মার্ট মেয়েটা। ওয়েস্টার্ন ড্রেস আপ পরে আর এক কাদা মেকআপ মেখে নিজেকে সবার চাইতে সুন্দরী প্রমাণ করার চেষ্টা মাত্র করেছে সে। কি করেছে তাসকিন ওকে পছন্দ করেছে আল্লাহই জানেন। ভদ্রতার লেশমাত্র নেই ওর মাঝে। ওর মেয়ে কাজিনগুলোরও একই অবস্থা। আশা আশিয়ানের গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। আশিয়ানের জাস্ট বিরক্ত লাগছে ওর ঘেঁষাঘেঁষি দেখে। এমন সময় শাহরিয়ার উদিতার হাত ধরে তাদের সবার সামনে নিয়ে এলো। উদিতার মুখে মেকআপ লাগানো থাকায় চোখজোড়া ব্যতীত অন্য কোনো কিছুই দৃষ্টিগোচর হচ্ছে না। আশিয়ান মুরাদের সাথে কথা বলছিল। হঠাৎ মিহিস্বরে কারো সালাম দেওয়ার আওয়াজ শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো সেদিকে। বোরখা পরিহিতা এক নারীকে দেখে ওর বুকের ভেতর কেমন যেন একটা অনুভূতির সৃষ্টি হলো। বুঝতে পারছে না এমন কেন হলো তার সাথে। তবে এটা বুঝতে পারল সে যে এই মেয়েটাই তার হবু স্ত্রী উদিতা। কারণ সবার থেকে একদম আলাদা সে।
ভয়েস শুনে এক দফা ক্রাশ খেলো আশিয়ান। এত শান্ত, মিহি, সুরেলা আর সুন্দর কারো ভয়েস হতে পারে জানা নেই তার। উদিতার সালামের জবাব আশিয়ান বাদে বাকি সবাই দিল। আশা তাচ্ছিল্যের দৃষ্টিতে উদিতার দিকে তাকিয়ে আছে। উদিতাকে গাইয়া খ্যাত ছাড়া কিছুই ভাবতে পারছে না সে। অবশেষে আশিয়ান সবার থেকে বিদায় নিয়ে বাসা থেকে বেরিয়ে এলো। এবার তার পিছু পিছু আশা আছে। মনে মনে প্রতিজ্ঞা করলো আশিয়ানের সাথে সে আজ গাড়ির সামনের সিটে বসবেই বসবে, যে করেই হোক। কিন্তু কেয়া তাতে বাদ সাধল। উদিতাকে আশিয়ানের সাথে সামনের সিটে বসিয়ে দিল সে, আর পিছনে সে এনা, তাহমিদ আর পুতুল বসে পড়ল। আশা তো চলতে চলতে শেষ। তার ইচ্ছে করছে উদিতাকে গলা টিপে মেরে ফেলতে। এবারও তারিন তাকে বুঝিয়ে তার সাথে নিয়ে গেল। আশিয়ান গাড়ি ড্রাইভ করছে আর মাঝে মধ্যে আর চোখে উদিতাকে দেখছে। যদিও এখনও তার চেহারা দেখার সৌভাগ্য হয়নি আশিয়ানের। উদিতার চেহারা দেখার জন্য বেশ কৌতূহল হচ্ছে তার। উদিতাকে নানা রকম প্রশ্ন করছে কেয়া এবং এনা, আর ধীর কণ্ঠে তাদের জবাব দিচ্ছে উদিতা। মনে মৃদু ভালো লাগার হাওয়া বইছে আশিয়ানের। কারণটা অজানা। উদিতা ভয়ে একবারও আশিয়ানের দিকে তাকায়নি। কেন জানি মনে সংকোচ লাগছে তাকে দেখে। অবশেষে গাড়ি নিয়ে এসে বসুন্ধরা সিটির পার্কিং এরিয়ায় পার্ক করলো আশিয়ান। গাড়ি থামার সাথে সাথেই এনা, কেয়া, তাহমিদ, পুতুলকে নিয়ে শপিং সিটির দিকে চলে গেল। যাওয়ার আগে কেয়া আশিয়ানকে বলল উদিতার সাথে নিয়ে আসতে। আসলে তাদেরকে একটু আলাদা স্পেস দিতে চাইছিল কেয়া, তাই তাদেরকে একা রেখে আসা। আশিয়ান গাড়ির সিট বেল্ট খুলল। উদিতার দিকে এক পলক তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তুমি গাড়ি থেকে নামো, আমি ডোর লক করি। উদিতা আমতা আমতা করে বলল। আসলে আমি একটু পানি খাবো। আশিয়ান একটা পানির বোতল উদিতার দিকে বাড়িয়ে দিল। উদিতা বোতলটা হাতে নিয়ে এক টানে নেকাবটা খুলে ফেলল। আশিয়ান এক প্রকার হাঁ করে তাকিয়ে আছে উদিতার দিকে। উদিতা বোতলের ছিপি খুলে ঢকঢক করে পানি খেতে লাগলো। নেকাবের ঘষা লেগে উদিতার ফর্সা নাকের ডগা লাল হয়ে গিয়েছে। গরমের কারণে গালগুলোও পাকা টমেটোর মতো হয়ে গেছে। উদিতার খেয়ালই নেই যে কেউ একজন তাকে এক ধ্যানে পর্যবেক্ষণ করছে। আশিয়ান অপলক তাকিয়ে আছে তার দিকে। মনে হচ্ছে তার সামনে কোনো রাজ্যের পরী বসে আছে। এত সুন্দরী কোনো মেয়ে হতে পারে জানা নেই তার। তাহলে তার আম্মু ঠিকই বলেছেন, মেয়েটা সত্যিই অনেক সুন্দর আর কিউট। কেউ বুঝতেই পারবে না যে এই নেকাবের ভেতরে এত সুন্দর গোলগাল, নাদুস নুদুস, ফর্সা ও মায়াবীকরণের কোনো চেহারা লুকিয়ে আছে। একেই হয়তো ন্যাচারাল বিউটি বলে। একটু ফেসলিন অব্দি ঠোঁটে লাগায়নি সে। প্রকৃতি কন্যার দেখা পেয়েছে আজ আশিয়ান। আশিয়ানের ঘোর কাটল উদিতার ডাকে। এই যে শুনছেন? এমন ডাকে আশিয়ানের বুকের ভেতরটা পুরো তোলপাড় হয়ে গেল। থতমত খেয়ে বলল, হুম হুম, বলো। ওনারা হয়তো আমাদের অপেক্ষা করছেন। হ্যাঁ, চলো। উদিতা মাথা নাড়িয়ে সায় দিয়ে নেকাবটা আবারও লাগিয়ে ফেলল। তারপর সিট বেল্ট খুলে বের হয়ে আসলো গাড়ি থেকে। আশিয়ান ডোর লক করে চাবি পকেটে নিয়ে এক হাত বাড়িয়ে দিল উদিতার দিকে। উদিতা একটু ইতস্তত করে আশিয়ানের হাতটা ধরল। দুজনের মনেই এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। আশিয়ান উদিতাকে নিয়ে শপিং মলের ভেতরে প্রবেশ করলো। বাকিরা সবাই নিচেই তাদের জন্য অপেক্ষা করছিল। আশা ওদের হাতের দিকে তাকিয়ে জ্বলে পুড়ে খাক হয়ে গেল যেন। উদিতাকে সে আশিয়ানের সাথে সহ্য করতে পারছে না মোটেই। আশা, তারিন আর আলিয়া বাদে বাকিরা তাদের দিকে তাকিয়ে মুচকি হাসল। কেয়া তখন বলল সবাইকে থার্ড ফ্লোরে যেতে। ওখানেই মেয়েদের বিয়ের লেহেঙ্গা, শাড়ি এসব পাওয়া যায়। ওরা সবাই চলন্ত সিঁড়ি বেয়ে থার্ড ফ্লোরের উদ্দেশ্যে যেতে লাগলো। আশিয়ানও উদিতাকে নিয়ে চলন্ত সিঁড়িতে উঠতে চাইলে হাতে টান পড়ায় থমকে গেল সে। দেখল উদিতা ভয়ে কাঁচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে। আশিয়ানের বুঝতে অসুবিধে রইল না যে উদিতা চলন্ত সিঁড়িতে ভয় পায়। আশিয়ানের দিকে করুণভাবে তাকিয়ে বলল সে, আমার ভীষণ ভয় লাগছে। আমি এর আগে কখনোই শপিংয়ে আসিনি, এই ধরনের সিঁড়িও চড়িনি। আশিয়ানের ভালো লাগলো উদিতার সহজ সরল স্বীকারোক্তিটা।
মেয়েটা কোনো দাম্ভিকতা ছাড়াই নিজের অসহায়ত্বের কথা অকপটে স্বীকার করে ফেলল। অন্য কোনো মেয়ে হয়ে ইজ্জত নষ্ট হবার ভয়ে জীবনেও এসব বলতো না। আশিয়ান কোনো কথা না বলে উদিতার হাতে ধরে নিজের একদম কাছে টেনে নিয়ে এলো। উদিতা অবাক হয়ে তাকিয়ে আছে আশিয়ানের দিকে। আশিয়ান এবার এক হাতে দিয়ে উদিতার কোমর জড়িয়ে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে চলন্ত সিঁড়িতে পা রাখল। উদিতা ভয়ে চোখ বন্ধ করে ফেলেছে। আশিয়ান তাকিয়ে আছে তার চোখের দিকে। এভাবে প্রত্যেকটা সিঁড়িতেই আশিয়ান উদিতার কোমর জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল। ওপর থেকে আসা তো এসব দেখে আবারও জ্বলে পুড়ে শেষ। আশিয়ান উদিতার চোখের দিকে তাকিয়ে মনে মনে ভাবছে, মেয়েটা প্রথম দেখাতেই কেমন একটা মোহে ফেলে দিল আমায়। অন্য কোনো মেয়েকে দেখলে জীবনে এমন ফিলিংস আসে না। তাহলে কি এটা কি ভালোবাসা বলে? আমি কি আরো কাউকে ভালোবাসতে যাচ্ছি? এই প্রশ্নের কোনো জবাব পেল না আশিয়ান। মনের ভিতরটা তার কেমন কেমন জানি করছে। হাঁসফাঁস করছে মনটা উদিতার সংস্পর্শে আসার পর। তিনতলায় আসার সাথে সাথেই উদিতার কোমর ছেড়ে দিয়ে অন্যদিকে চোখ ফেরালো সে। আর এই মেয়ের চোখের দিকে ভুল করেও তাকানো যাবে না। চোখ তো নয় যেন হেরোইনের স্তূপ। একবার এতে ডুবে গেলে মাদকাসক্তের মতো নেশা লেগে যাবে। পরে চোখ ফেরানোটাও দায়ী হয়ে পড়বে তার পক্ষে। তারপরও উদিতার হাত ছাড়ল না আশিয়ান। আগের মতোই ধরে রাখল। শাহরিয়ার এক প্রকার মিনতি করে বলেছে উদিতার খেয়াল রাখতে এবং ভিড়ের মধ্যে যাতে ওর হাত ধরে রাখে আশিয়ান। মেয়েটা পথঘাট কিছুই চেনে না, যদি হারিয়ে যায় তাই। আশিয়ান উদিতার হাত ধরে বাকিদের পিছু পিছু সব থেকে বড় শাড়ি ও লেহেঙ্গার শোরুমটাতে ঢুকলো। আশিয়ানকে দেখে দোকানের লোকেরা স্যার স্যার বলে পুরো দস্তুর আপ্যায়ন করতে লেগে গেল। আশিয়ানকে চেয়ার এগিয়ে দিল বসার জন্য। সবগুলো এসি এবং লাইট অন করলো। আশিয়ান তাদেরকে এত ব্যস্ত হতে বারণ করলো। সে উদিতাকে সাথে নিয়ে দুটো চেয়ারের দিকে এগিয়ে গিয়ে একটাতে উদিতাকে বসিয়ে অন্যটায় নিচে বসে পড়ল। বাকিরাও অন্যান্য সিট দখল করে বসে পড়ল। উদিতা অবাক চোখে আশিয়ানের দিকে এক পলক তাকালো। লোকটাকে সে চেনে না, জানে না, এর আগেও কখনো দেখেনি, অথচ কি সুন্দর তার কেয়ার করছে। খারাপ নজরে একটুও তাকায়নি। নিশ্চয়ই লোকটা ভীষণ ভালো মনের মানুষ, মনে মনে ভাবছে সে। আশিয়ান দোকানের লোকেদের বলল বিয়ের লেহেঙ্গা দেখাতে। লোকেরা বিয়ের লেহেঙ্গা নতুন নতুন সব কালেকশন দেখাতে লাগলো তাদেরকে। আশিয়ান অদিতাকে পছন্দ করতে বলল। অদিতা চুপ করে সব দেখে যাচ্ছে। এদিকে আলেয়া সে ইচ্ছে মতো চুজ করছে কোনো প্রকার সংকোচ ছাড়াই। বাকি মেয়েরাও তাদের যার যার পছন্দ মতো শাড়ি ও লেহেঙ্গা কিনছে। শুধু উদিতাই একমাত্র যে কিনা ড্যাব ড্যাব চোখে সব দেখে যাচ্ছে, এমনকি হাত দিয়ে ধরে পর্যন্ত দেখছে না। আশিয়ান ভ্রু কুঁচকে তাকালো উদিতার দিকে। সে ভেবেছিল উদিতা নিজে থেকেই কেনাকাটা শুরু করে দেবে, কারণ আর যাই হোক মেয়েরা শপিং করতে অনেক পছন্দ করে। কিন্তু উদিতার নীরবতা দেখে সে গলা খাকারি দিয়ে মৃদু কণ্ঠে বলল, কি হলো? এভাবে না দেখে কোনটা পছন্দ হয়েছে সেটা নাও। বাকিরা তো কেনাকাটা করছে, দেখো। উদিতা অসহায় চোখে আশিয়ানের দিকে তাকিয়ে মাথা নিচু করে খুবই আস্তে করে বলল, আমি আসলে তাল হারিয়ে ফেলছি। এর আগে আমি কখনো এরকম কেনাকাটা করতে আসিনি মার্কেটে। আমার কাপড় চোপড় থেকে শুরু করে সকল প্রয়োজনীয় জিনিস আব্বু নয়তো ভাইয়া কিনে এনে দিতেন। আমার এসবে অভ্যাস নেই। আমি বুঝতে পারছি আপনি হয়তো আমাকে গেও এবং খ্যাত ভাবছেন, কিন্তু বিশ্বাস করুন আমি এসব কেনাকাটায় সত্যি অভ্যস্ত নই। আপনার যেটা পছন্দ হবে সেটাই না হয় কিনে ফেলুন, আমার আপত্তি নেই। আশিয়ান উদিতার এমন উত্তর মোটেও আশা করেনি। এমন মেয়েও দুনিয়ায় আছে বিশ্বাস করতে যেন কষ্ট হচ্ছে তার। এত দেখা যায় বাইরের জগতের সাথে একটুও পরিচিত নয়। এত আপালমার্কা হলে এই কঠিন দুনিয়ায় চলবে কিভাবে সে? বুঝতে পারছে না আশিয়ান। একটা দীর্ঘশ্বাস ফেলে নিজেই লেহেঙ্গা চুজ করতে লাগলো সে। উদিতা আশিয়ানের কাজকর্ম দেখছে। আশিয়ানের চয়েস বরাবরই ভীষণ ভালো। আগে আগে ইলিয়ানাকে নিয়ে শপিংয়ে এলে নিজেই কাপড় চোপড় চুজ করে দিত সে, আর আজ নিজের হবু বউয়ের জন্য চুজ করছে। টকটকে লাল একটা লেহেঙ্গা চুজ করলো আশিয়ান উদিতার জন্য।
লেহেঙ্গাটির মধ্যে অন্য কোনো কালার অ্যাড করা নেই। লাল রঙা লেহেঙ্গাতে শুধু লাল স্টোনেরই গর্জিয়াস কাজ করা, ভীষণ সুন্দর দেখতে সেটি। আশিয়ান এটি প্যাক করতে বলল। আলেয়া দূর থেকে এই লেহেঙ্গাটি দেখতে পেয়ে অনেক পছন্দ করে ফেলল। সে তাসকিনকে এই লেহেঙ্গাটি নেওয়ার জন্য চাপ দিতে লাগলো। তাসকিন সেলসম্যানকে বলল ওর ভাইয়ের হাতেরটার মতো সেম লেহেঙ্গা দিতে। প্রতি উত্তরে সেলসম্যান বলল যে এই লেহেঙ্গাটি এক পিসই এসেছে। উত্তর শোনার পরও তাসকিনকে আলেয়া চাপ দিতে লাগলো এই লেহেঙ্গাটি তার ভাইকে পটিয়ে নিয়ে নেওয়ার জন্য। তাসকিন বিব্রত হয়ে আশিয়ানকে বলল, আশু, বলছিলাম কি, তুই বাবির জন্য অন্য একটা লেহেঙ্গা নিয়ে নে না। আসলে তোর হাতেরটা আলেয়ার ভীষণ পছন্দ হয়েছে, তাই। আশিয়ান একবার আলেয়া ও একবার তাসকিনের দিকে তাকিয়ে বিরক্তি নিয়ে তাসকিনকে থামিয়ে দিয়ে বলল, তোর ফিয়ন্সিকে বলে দে আমি এটা আমার বউয়ের জন্য পছন্দ করেছি, এবং আমার পছন্দের জিনিস আমি অন্য কাউকে কখনোই দেই না। তুই যেহেতু আমার স্বভাব সম্পর্কে খুব ভালো করে অবগত, তাহলে তাকেও জানিয়ে দিস আমার একরোখা মনোভাবের কথা। এখন থেকে আমাকে চিনে রাখলে ভালো। আশা করি ফার্দার এমন কোনো কথা বলবে না যেটা আমার পছন্দ নয়। আশিয়ানের কথা শুনে আলেয়া একদম ফাটা বেলুনের মতো চুপসে গেল। জীবনেও ভাবেনি আশিয়ান এমন ঘাড়ত্যাড়ার মতো উত্তর দিবে। আশিয়ানের কথা শুনে তাসকিন কিছু বলল না, কারণ সে জানে এমনটাই হওয়ার ছিল। দুনিয়ায় কিয়ামত সংগঠিত হয়ে গেলেও আশিয়ানের ঘাড়ত্যাড়ামি এবং একরোখা মনোভাব জীবনেও যাবে না। তাসকিন আলিয়াকে বুঝিয়ে অন্যটা চুজ করতে বলল। আশিয়ানের পরিবার ব্যতীত বাকিরা আশিয়ানের এমন তেড়া উত্তর শুনে পুরো হা হয়ে গেছে। তারা ভাবেওনি আশিয়ান এমন কোনো কথা বলবে। এনা, তাসজিৎ আর তাসনিম মিটিমিটি হাসছে এমন কাণ্ড দেখে। আলিয়াকে জব্দ হতে দেখে অদিতা বেশ মজা পেয়েছে। অদিতা মনে মনে ভাবছে লোকটা একদম ঠাস ঠাস করে কথা বলে, কাউকে পরোয়াও করে না। বেচারি আলিয়া এভাবে শরম পেল, তাও বড় ভাসুরের কাছে। অদিতা ভেবেছিল চক্ষু লজ্জার কাছে হার মেনে আশিয়ান লেহেঙ্গাটা আলিয়াকে দিয়ে দিবে, কিন্তু আশিয়ান যে তার উল্টোটা করবে তা কখনো ভাবতে পারেনি সে। আশিয়ান তার মতো কাজ করতে লাগলো। সে এবার এঙ্গেজমেন্টের জন্য লেহেঙ্গা চুজ করতে ব্যস্ত। এত সব লেহেঙ্গার মধ্যে খুঁজতে খুঁজতে অবশেষে পছন্দসই একটা লেহেঙ্গা খুঁজে পেল সে। এই দুইটা লেহেঙ্গায় ভীষণ দামি এবং হাই কোয়ালিটির সম্পন্ন। এটা দেখেও আলেয়ার চোখ চকচক করছে। অবশেষে তাসকিনকে বলে এটার মতো দেখতে আরেকটা লেহেঙ্গা এঙ্গেজমেন্টে পরার জন্য নিয়ে নিল সে। আশিয়ান এসব দেখে তাচ্ছিল্যের হাসি হাসল। যদিও আলেয়াটার কালার কিছুটা ডিফারেন্ট, অদিতারও ভীষণ অ্যাট্রাকটিভ দেখতে। ওদের এসব কীর্তি দেখে আশা পারে না উদিতাও আশিয়ানকে খুন করে ফেলতে। রাগে গজগজ করতে লাগলো সে। আশিয়ান তার বন্ধু তৌহিদ আর আসিফকে ফোন দিয়েছিল আসার জন্য। ওরা রাস্তায় আছে, যে কোনো সময় এসে পড়বে। আশিয়ান এবার উদিতাকে গায়ে হলুদের প্রোগ্রাম এবং মেহেন্দির প্রোগ্রামের জন্য শাড়ি চুজ করছে এক মনে। পছন্দসই দুটো শাড়ি নিয়ে বাকিগুলোর পাশে রাখলো। এমন সময় আসিফ আর তৌহিদ তাদের বউ বাচ্চাদের সাথে নিয়ে শাড়ির শোরুমটাতে এসে ঢুকলো। আশিয়ান তাদেরকে দেখে উঠে দাঁড়িয়ে তার প্রাণের দোস্ত দুটোকে চাপড়ে ধরে হাঁক করলো। কিরে, অবশেষে সিঙ্গেল থেকে মিঙ্গেল হয়েই যাচ্ছিস? গুড গুড, ভেরি গুড। এই না হলে আমাদের বেস্টু। তৌহিদের সাথে তাল মিলিয়ে আসিফও বলল, হ্যাঁ, তোর ডিসিশনকে আমরা সেলুট জানাই। তা আমাদের ভাবি কোথায়? আরে পরিচয় করি দে, বলো। আশিয়ান হেসে ফেলল তাদের কথা শুনে। এরা হচ্ছে নাম্বার 1 বজ্জাত। কিভাবে পচানো যায় সেই বিষয়ে ওস্তাদ এক একটা। অদিতাকে ডেকে নিয়ে আসিফ এবং তৌহিদের সাথে পরিচয় করিয়ে দিল সে। তৌহিদের বউ মারিয়া এবং আসিফের বউ তুর্নার সাথেও পরিচয় করিয়ে দিল। অদিতা তাদেরকে বিনীতভাবে সালাম দিয়ে কুশল বিনিময় করল। অচেনা কারোর সাথে কথা বলতে অদিতার ভীষণ লজ্জা লাগে। এখনও তাই হচ্ছে। মারিয়া আর পূর্ণা অদিতার সাথে কথা বলতে লাগলো। দুজনেই বেশ মিশুক। কিছুক্ষণ গল্প করতে করতে অদিতাও তাদের সাথে মিশে গেল। এখন আর কথা বলতে কোনো সংকোচ লাগছে না তার। আবারও শপিং করতে ব্যস্ত হয়ে পড়ল ওরা সবাই। আশা অদিতাকে এক মুহূর্তের জন্যও একা পাচ্ছে না, সুযোগটাই আসছে না।
হয় আশিয়ান ওর সাথে থাকে, নয়তো মারিয়া, তুর্না, এনা অথবা কেয়া ওর সাথে ছায়ার মতো লেপ্টে আছে। জাস্ট অসহ্য লাগছে আশার। সাহস করে আশিয়ানের সাথেও চিপকা চিপকি করতে পারছে না সে। যদি সবার সামনে কোনো সিন ক্রিয়েট করে তাহলে তো এত এত পাবলিকের সামনে তার মান ইজ্জত প্লাস্টিক হয়ে যাবে। তাই এখন ধৈর্য ধরে শপিংয়ে মনোযোগ দিল সে। ইচ্ছে মতো কেনাকাটা করতে লাগলো। আশিয়ান এবার গুনে গুনে 10টা 8 পৌরের সুতির শাড়ি এবং 10টা বিভিন্ন কালারের স্টোন এবং সুতোর কারুকাজ করা গর্জিয়াস শাড়ি নিল উদিতার জন্য। উদিতা অবাক হয়ে গেছে আশিয়ানের কাজ দেখে। এই লোকটা নির্ঘাত মাথা নষ্ট হয়ে গেছে, নইলে এত শাড়ি কেউ কেনে? টাকা পয়সার প্রতি কোনো মায়া দয়া নেই দেখা যায় লোকটার। উদিতা এবার আশিয়ানের কাছাকাছি গিয়ে নিচু স্বরে বলল, আমার জন্য আর কিছু কেনার দরকার নেই প্লিজ। এত এত কেনাকাটা করে কি হবে? শুধু শুধু টাকার অপচয় করছেন আপনি। এখন বাদ দিয়ে দিন আর নিজের জন্য কিছু কিনুন। আশিয়ান শান্ত দৃষ্টিতে উদিতার দিকে এক পলক তাকিয়ে আবারও কেনাকাটায় মন দিয়ে বলল, তোমার কথা শুনে আমি অবাক না হয়ে পারছি না। শপিংয়ে এলে মেয়েরা চায় বেশি বেশি কেনাকাটা করতে। বেশি দূর যেতে হবে না, তোমারই বোন দেখো নিঃসংকোচ এত এত কেনাকাটা করছে। আমার ভাইকে ফকির করে ফেলবে আজ, তাও কেনাকাটা করতেই আছে, কিনতেই আছে। আর এদিকে আমি তোমায় নিজের ইচ্ছায় কিনে দিচ্ছি। এতে তুমি খুশি না হয়ে উল্টো কিনা আমায় থামতে বলছো। বুঝলাম না। সবার সাথে আমাকে তুলনা করে কি লাভ? আমি তো ওদের স্বভাবের নই। প্রয়োজনের অতিরিক্ত কোনো কিছুই ভালো নয়। তাই আপনাকে আমি নিষেধ করছি। আমার জন্য আপনার সকল টাকা শেষ হয়ে যাক তা আমি চাই না। আমার টাকা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। তোমার জন্য আমার তেমন একটা টাকা যায়নি। এই সারা মার্কেট কিনে নেওয়ার মতো টাকা আমার আছে। সো এইসব না ভেবে চুপচাপ থাকো আর আমাকে আমার কাজ করতে দাও। উদিতা আর কিছু বলল না। লোকটা সত্যিই অনেক বেশি একরোখা টাইপের, যা বলে তা করেই ছাড়বে। এখন শুধু শুধু নিজের কথা খরচ করে কোনো লাভ নেই। আশিয়ান জীবনেও শুনবে না, বরং দেখতে লাগলো লোকটা কি করে। আশিয়ান রিসেপশন পার্টিতে পরার উপযোগী একটা ফুল হাতা লং গাউন কিনলো উদিতার জন্য। মেইন অকেশনের জন্য ড্রেস কেনা শেষ করে বিল মিটিয়ে সেগুলোর ব্যাগ হাতে নিয়ে এখন প্রয়োজনীয় কাপড় চোপড় কেনার জন্য এই শোরুম থেকে বেরিয়ে মেয়েদের কাপড় চোপড়ের অন্য একটা দোকানে ঢুকলো সে উদিতাকে নিয়ে। আসার আগে ওদেরকে বলে এসেছে সে অন্যদিকে যাচ্ছে কেনাকাটা করতে। ওরা এই শোরুম থেকে বেরিয়ে তাকে যাতে ফোন দিয়ে জানায় সে কথাও বলল। অন্য দোকানে ঢুকে এবার সে উদিতার জন্য 5টা খিমার সেট, 5টা বিভিন্ন ডিজাইনার ও বেশ কয়েক রকম কালারের বোরখা নিল। বাসায় পরার জন্য 10টা সেট 3 পিস নিল। টপস, জিন্স, কুর্তি, লেগিংস, প্লাজো, অনেকগুলো হিজাবের ওড়না, আন্ডার গার্মেন্টস এবং মেয়েদের যাবতীয় সব কিছু। আশিয়ানের কেনাকাটা দেখে উদিতা হা হয়ে গেছে। আশিয়ান উদিতার দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। বোঝাই যাচ্ছে সে এখন অবাকের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে। আশিয়ান ওর পার্সোনাল সেক্রেটারি মাহবুবকে ফোন দিয়ে এখানে আসতে বলল। শপিং ব্যাগ বেশি হয়ে গেছে, ওগুলো বহনের জন্যেও কাউকে দরকার। আশিয়ান এবার লেডিস শুয়ের স্টোরে গিয়ে সেখান থেকে জুতা কিনতে লাগলো। প্রত্যেকটা অকেশনের জন্য ম্যাচিং করে জুতা কিনলো, সাথে বাসায় পরার জন্য এবং বেড়াতে যাওয়ার উপযোগী প্রায় 15 জোড়া জুতো কিনলা সে। এরই মধ্যে মাহবুব চলে এলো। মাহবুব আসতেই আশিয়ান তার গাড়ির চাবি দিয়ে সাথে বেছে বেছে 2 ভাগ করে শপিং ব্যাগ সবগুলো তার হাতে ধরিয়ে দিয়ে বলল, এগুলো আমার গাড়ির পিছনে টিকিতে রেখে আসো, আর বাকিগুলো গাড়ির ফ্রন্ট সিটে রেখে আসবে। দেখতে আবার ভুল যেন না হয়। সব কিছু সুন্দর করে রেখে টিকি এবং ডোর লক করে এসো, ঠিক আছে? এই বলে মাহবুব সবগুলো শপিং ব্যাগ নিয়ে চলে গেল। আশিয়ান চশমা ঠিক করে উদিতার দিকে তাকিয়ে বলল, তোমাকে আমি এখনই সব কিছু দিচ্ছি না। এই যে এত সব কেনাকাটা করলাম, সেসবের বেশিরভাগই তুমি বিয়ের পর পাবে। এখন দরকারি যেসব, সেগুলো নিয়ে বাসায় যাবে। লাইক গায়ে হলুদ, মেহেদি, প্রোগ্রাম, বিয়ে, এসব পোশাক আর হাতে গোনা কয়েকটা ড্রেস এখন তুমি পাচ্ছ। আমি ভাগ করে রেখেছি, বাকিগুলো বড় ভাবি আমার বেডরুমের আলমারিতে তুলে রাখবে এবং সেগুলো বিয়ের পর ইউজ করবে। আশা করি আমার কথা বুঝতে পারছো তুমি। উদিতা মাথা দুলিয়ে সাই জানিয়ে বলল, জি আচ্ছা, আমার কোনো অসুবিধে নেই।
আপনার যেমনটা ইচ্ছে তেমনটাই করতে পারেন। আশিয়ান প্রতি উত্তরে কিছু বলল না। এমন সময় তাহমিদ আশিয়ানকে ফোন করে বলল জুয়েলারির শপে চলে আসতে, ওরা এখন ওইখানেই আছে। আশিয়ান ফোন রেখে জুতার দোকানের বিল মিটিয়ে অদিতার হাত ধরে সেকেন্ড ফ্লোরে চলে এলো। জুয়েলারির শপে ঢুকেই সবাইকে দেখতে পেল। আশা তো তাদেরকে দেখতে পেয়ে রাগে ফেটে যাচ্ছে পুরো। অদিতাকে একবারের জন্যেও একা পাচ্ছে না সে। কখন সে তাকে একা পাবে আর কখন সে আশিয়ানের ব্যাপারে তার কানে বিষ ঢালবে, সেই চিন্তায় আশা আধমরা হয়ে যাচ্ছে। অপেক্ষা করতে মোটেই ভালো লাগে না তার, বিরক্তিকর মুহূর্ত। জুয়েলারি কেনার শেষে এবার ছেলেদের শেরওয়ানি ও বাকি অকেশনগুলোর জন্য কাপড় চোপড় কিনতে ছেলেদের কাপড়ের শোরুমে গেল ওরা। আশিয়ানরা 6 ভাই গায়ে হলুদ মেহেন্দির প্রোগ্রামের জন্য সেম পাঞ্জাবি পাজামা, এঙ্গেজমেন্টের জন্য সেম স্যুট কোট নিল। শুধু বিয়েতে আশিয়ান ও তাসকিন ডিফারেন্ট কালারের শেরওয়ানি এবং বাকি ভাইরা সেম কালারের স্যুট কোট নিল। রিসেপশনের জন্য আবার কালার ডিফারেন্ট বাট সেম ডিজাইনের শার্ট প্যান্ট এবং ব্লেজার ও জুতো সব কেনা হলো। আরও প্রচুর কেনাকাটা করা হয়েছে আজ, এমন কিছু বাকি নেই যা কেনা হয়নি। কখন সে রাত 8টা হয়ে গেছে কেউ বলতে পারবে না। অদিতার আজ নামাজ পড়ার কথা নেই, কারণ তার এখন নিষিদ্ধ দিন চলে, তাই সে শান্তিতে কেনাকাটা করতে পারছে। কেনাকাটা শেষে সবাই শপিং মলের পাশেই একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে চলে এলো। আশিয়ান এক মুহূর্তের জন্য অদিতাকে একা ছাড়ছে না, আর আশাও কোনো সুযোগ পাচ্ছে না। অদিতা আশিয়ানের কেয়ার দেখে মুগ্ধ। সে আশিয়ানকে পুরোপুরি রূপে বিশ্বাস করে ফেলেছে। লোকটা অনেক ভালো মনের মানুষ, যদিও একরোখা আর ঘাড়তেরা টাইপের, তবুও সমস্যা না, বাকি জীবন সুন্দরভাবে তার সঙ্গে কাটানো যাবে। আশিয়ান অদিতার পর্দার ক্ষতি হবে ভেবে সে তাকে নিয়ে আলাদা একটা চেয়ার টেবিল বুক করে সেখানে বসলো। এখানে এনাজ ছাড়া আর কেউ বসেনি তাদের সাথে। অদিতা আশিয়ানের মুখোমুখি হয়ে বসেছে। চারপাশে মোটা পর্দা টাঙানোর দরুন তাকে কেউ দেখতে পাচ্ছে না। আশিয়ান অদিতাকে জিজ্ঞেস করলো কি খাবে। অদিতা শুধু বলল আশিয়ান যা অর্ডার করবে তাই সে খাবে। এদিকে আশা আলিয়া ওরা যেমন অর্ডার করেছে তেমনি রাক্ষসের মতো গিলছে। ওয়েটার খাবার দিয়ে যাওয়ার পর ওরা যার যার খাবার নিয়ে খেতে লাগলো। আশিয়ান অদিতার খাওয়ার স্টাইল দেখে ফিদা। কি সুন্দর পরিপাটিভাবে খাবার খাচ্ছে মেয়েটা। না প্লেটের এক্সট্রা জায়গা নষ্ট হচ্ছে, না ভাত পড়ছে, আর না ঠোঁটের আশেপাশে খাবারের এঁটো লাগছে। একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে তার ভাগের সব খাবার খেয়ে উদিতা উঠে গেল। হাত ধুয়ে এসে আবার আগের জায়গায় বসে তাদের অপেক্ষা করছে সে। সবার খাওয়া দাওয়া শেষে রেস্টুরেন্টের বিল পে করে বাইরে বেরিয়ে এলো সবাই। বাসায় যাওয়ার সময় হয়ে গেছে। আশিয়ান উদিতাকে এনার পাশে রেখে একটু অপেক্ষা করো আমি আসছি বলে একটা সুপার শপের ভেতর ঢুকে গেল। উদিতাও এনার পাশে দাঁড়িয়ে আছে। এনা আর উদিতা টুকটাক কথা বলছে, বাকিদের থেকে একটু দূরত্বে দাঁড়িয়ে। হঠাৎ এনার ফোন আসায় উদিতাকে ওয়েট করতে বলে অন্য পাশে সরে এলো। এনা সরে যেতেই আশা মোক্ষম সুযোগ পেয়ে গেল। চুপি চুপি উদিতার কাছে এসে দাঁড়িয়ে আলাপ করার ভঙ্গিতে বলল, অদিতা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। উদিতা হঠাৎ আয়েশার আগমনে একটু অবাক হলো। সবাই উদিতার সাথে কুশল বিনিময় করলেও আয়েশা একটা কথাও বলেনি তার সাথে। প্রথম থেকেই সে উদিতাকে কেমন যেন ইগনোর করে গেছে। এখন চেঁচে কথা বলতে আসায় একটু নয় পুরোটাই অবাক হলো উদিতা। তারপরও হাসি মুখে আশাকে জবাব দিয়ে বলল, জি আপু, বলেন কি বলবেন। আশা গলার স্বর খাদে নামিয়ে যাতে উদিতা শুনতে পায় এমনভাবে বলল, শোনো, তুমি এই বিয়েটা করো না। আশিয়ান মোটেও ভালো ছেলে নয়, এমনকি তোমার সামনে ভালো সাজার নাটক করেছে সে। আমি তোমার ভালো চাই, তাই তোমায় বারণ করছি। তুমি জানো সে আমার সাথে রুম ডেট পর্যন্ত করেছে, কতটা খারাপ হলে এমন করতে পারে। আশার সব কথা যেন উদিতার মাথার উপর দিয়ে রকেটের বেগে ছুটে গেল। পাশ ফিরে আশাকে কিছু বলতে নিবে তখন দেখে আশা হাওয়া। অপর পাশে তাকাতেই দেখলো আশিয়ান বড়সড় একটা ব্যাগ হাতে এদিকেই আসছে। আসলে আশিয়ানকে আসতে দেখে বেশি কিছু বলতে পারেনি আশা।
আশিয়ানের চোখে পড়ার আগেই মানে মানে কেটে পড়েছে সে। নয়তো আশিয়ান যে চালাকের চালাক সব বুঝে ফেলবে। বেচারি উদিতা আশার এত কথা মাথায় ঠিকমতো সেট করতে পারেনি। তাই আশিয়ান কাছে আসার সাথে সাথেই উদিতা তার দিকে প্রশ্ন বাণ ছুড়ে দিল। আচ্ছা, রুম ডেট মানে কি? উদিতার মুখ থেকে এমন একটা কথা শুনতে পেয়ে আশিয়ান পুরোপুরি বাকরুদ্ধ হয়ে গেছে। আশিয়ান ভাবতেও পারেনি যে উদিতা তাকে এমন একটা প্রশ্ন করবে। আশিয়ান বিস্ময় চোখে গম্ভীর হয়ে বলল, হোয়াট ননসেন্স! তুমি এসব কি জিজ্ঞেস করছো? তুমি জানো না এর মানে কি? জানি না দেখেই তো আপনাকে জিজ্ঞেস করলাম। এর আগে কখনো এই ওয়ার্ডটা কোথাও শুনিনি আমি, আজই প্রথম শুনেছি। আমি তো ইংলিশ খুব একটা ভালো পারি, তবে এই ওয়ার্ডের মিনিং জানি না। এটা কি খারাপ কিছু? আশিয়ান এবার ভ্রু কুঁচকে তাকালো উদিতার দিকে। সিরিয়াসলি, আজকালকার যুগে রুমডেট শব্দের অর্থ জানে না এমন একটা মানুষ কোথাও খুঁজে পাওয়া যাবে না। আর এই মেয়ে কিনা এত বড় হয়ে এই শব্দের অর্থটা জানে না। একটু বেশি ইনোসেন্ট হয়ে গেল না? একদম নিষ্পাপ যাকে বলে। আশিয়ান আবারও গুরু গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, জানো না যখন, হঠাৎ এই ওয়ার্ডটা মনে পড়লো কি করে তোমার? আর হুট করে এমন একটা কোয়েশ্চেন তুমি কেন করলে আমায়? কে বলেছে তোমায় এসব? জানেন, আমি এখানে দাঁড়িয়েছিলাম, হঠাৎ ওই যে লাল রঙের শার্ট ও ওয়েস্টার্ন ড্রেস পরা আপুটা আছে না, উনি এসে প্রথমে আমাকে বলল আমি যাতে এই বিয়েটা না করি। আপনি নাকি মোটেও ভালো ছেলে নন। আমার সামনে নাকি আপনি ভালো সাজার নাটক করছেন, আর আপনি নাকি ওই আপুটার সাথে রুম ডেট করেছেন। আমি প্রথম কয়েকটা কথা বুঝতে পারলেও ওনার লাস্ট কথাটা বুঝিনি। ওনাকে ভালো করে জিজ্ঞেস করতে যাব, ততক্ষণে উনি ওদিকে চলে গেছেন, আর জানতে পারলাম না উনি আসলে ঠিক কী বলতে চাইছেন। আশিয়ান রাগে দাঁত কিরমির করে হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ কন্ট্রোল করলো। আজ আশার একদিন কি তার একদিন। এই মেয়েটাকে একদিন উচিত শিক্ষা না দিলে চলছে না। সাহস কত বড়, আমাকে এতটা খারাপ প্রমাণিত করার চেষ্টা করলো চোখটা। ভাগ্যিস এই মেয়ের অর্থ জানে না, নয়তো মান সম্মান আজ আর থাকতো না। মেয়েটা খারাপ ভাবতো আমাকে। আশিয়ান শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, তুমি সত্যি জানো না এর অর্থ কি? তোমার ফ্রেন্ড সার্কেল কারো কাছ থেকে শুনোনি কখনো? সত্যি বলছি, লাইফের প্রথমেই লাল ড্রেসওয়ালা আপুর মুখ থেকে এসব শুনলাম। আসলে আমি পড়াশোনায় ভালো ঠিকই, কিন্তু এত বেশি ওভার স্মার্ট নই। বাইরের জগৎ সম্পর্কে আমার জ্ঞান খুবই সামান্য। আর রইল ফ্রেন্ড সার্কেলের কথা, আমার একটা মাত্র বান্ধবী তোয়া, সেও আমার মতোই ইন্ট্রোভার্ট টাইপের মেয়ে। আমরা পড়াশুনো ছাড়া স্কুলে গিয়ে কখনো বাজে সময় নষ্ট করি না। আর কোনো ফ্রেন্ড নেই আমার ও ছাড়া। আশিয়ান এক ধ্যানে উদিতাকে লক্ষ্য করছে। তার আম্মু অবশেষে তাকে খুবই ইনোসেন্ট একটা মেয়ের সাথে বিয়ে দিচ্ছেন, যে কিনা রুমডেট মানে কি তা জানে না। বাহ, এমন মেয়ে দুনিয়ায় আছে তবে? সত্যিই অবিশ্বাস্য ব্যাপার। আদিম যুগের মানুষ মনে হয় এই মেয়ে। ভুল করে এখনের যুগে চলে এসেছে। যাক, ভালোই হলো। এরকম নিষ্পাপ মেয়ে বিয়ে করা ভালো। বেশি পাকনা ছাড়া তাদের বিয়ে করা লস। উদিতা আবারও জিজ্ঞেস করলো, আচ্ছা, ওই আপুটা যা বলে গেল তা কি সত্যি? আসলে আপনাকে দেখে আমার কেমন জানি বিশ্বাস হচ্ছে না যে আপনি খারাপ। তোমার কি মনে হয় আমি ভালো নাকি খারাপ? আমি এতটাই বোকা নই যে অন্য কারোর মুখ থেকে শুনে বিশ্বাস করে নেব সব। আমার কেন যেন মনে হচ্ছে ওই আপুটা নিজেই খারাপ, আবার মানুষকে খারাপ বানাতে আসে। আমি মানুষ দেখে কিছুটা হলেও চিনতে পারি যে সে খারাপ নাকি ভালো। আপনার মাঝে আমি খারাপের কিছুই দেখিনি, যদিও আপনি ভীষণ একরোখা টাইপের ব্যক্তি, তবে এতে খারাপের কিছু নেই। তাই নাকি? ভালো তো। তোমার পজিটিভ থিঙ্কিং দেখে ভালো লাগলো। তবে এটা বুঝতে পারলাম না রুম ডেটটা কি। ওই আপুটা ভালো করে বলেও গেল না। আমার ভীষণ কৌতূহল হচ্ছে শোনার জন্য। তবে এটা বুঝতে পারছি খারাপ কিছু হবে, নয়তো ওই আপু এই কথা বলতো না। ছোট ছোটর মতো থাকো, এসব তোমার জানতে হবে না। আর ওর কথা বাদ দাও, ওর মানসিক সমস্যা আছে, এজন্য এসব বলেছে। যাই হোক, এই ওয়ার্ডটা তুমি এক্ষুনি ভুলে যাও। কারো কাছে এর থেকে উত্তর জানার চেষ্টাও করবে না। পরে মানুষ তোমাকে খারাপ ভাববে। কে কি বললো তা শোনার দরকার নেই। এসব বাদ দিয়ে নিজের চিন্তা করো, মনে থাকবে? উদিতা মাথা নেড়ে সাই জানিয়ে বলল,
জি থাকবে। আশিয়ান সন্তুষ্ট হয়ে বলল। গুড। আর এই ব্যাগটা নাও। এই বলে আশিয়ান উদিতার হাতে একটা ব্যাগ তুলে দিল। উদিতা প্রশ্নবোধক দৃষ্টিতে তাকিয়ে বলল। ব্যাগে কি আছে? আশিয়ান প্যান্টের পকেটে দুহাত ঢুকিয়ে একটা ভাব নিয়ে বলল। ব্যাগে বেশ অনেকগুলো ব্র্যান্ডের চকোলেট আছে। একটা বক্স তোমার ভাতিজা ভাতিজি ও বোন পর্যন্ত, বাকি সব তোমার। আর হ্যাঁ, আমার তরফ থেকে তোমার ফ্যামিলির জন্য কিছু কেনাকাটা করেছি। প্যাকেটে নাম লেখা আছে, সে অনুযায়ী তাদেরকে তুমি নিজ হাতে দিয়ে দিও। তবে শুধু তোমার পরিবারের জন্যই কিনেছি এসব, আলিয়ার পরিবারের কারোর জন্য নয়। ওদেরকে কিনে দেওয়ার দায়িত্ব তাসকিনের, কারণ শ্বশুর বাড়িটা তার, আমার নয়। আমি শুধু আমার শ্বশুর বাড়ির লোকেদের জন্য কিনেছি। আশা করি বুঝতে পারছো। উদিতা মনে মনে ভীষণ খুশি হয়েছে আশিয়ানের কাছে। লোকটা কত দায়িত্ববান, এখনই শ্বশুরবাড়ির লোকেদের কত খেয়াল রাখছে সে। কজনই বা এত দায়িত্ববান হয়। উদিতা হাসি মুখে আশিয়ানের দিকে তাকিয়ে বলল। ধন্যবাদ আপনাকে। আপনি সত্যি অনেক ভালো মনের একজন মানুষ। বিনিময়ে আশিয়ান কিছু বলল না, শুধু মুচকি একটা হাসি দিল। উদিতা আশিয়ানের দিকে একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। যাই হোক, এখনো বিয়ে হয়নি, যেহেতু ততদিন তার দিকে এমনভাবে তাকাবে না উদিতা, কারণ এখনো পর্যন্ত আশিয়ান তার কাছে পরপুরুষই বটে। এমন সময় তাহমিদ তাদেরকে ডাক দিল বাসায় যাওয়ার জন্য। আশিয়ান উদিতাকে সঙ্গে নিয়ে গাড়ির সামনে গিয়ে ডোর খুলে দিল উদিতাকে বসার জন্য। উদিতা তার সিটে গিয়ে বসে পড়ল। বাকিরা পিছে বসতেই আশিয়ান ড্রাইভিং সিটে বসে ডোর লাগিয়ে গাড়ি স্টার্ট করলো। অতপর গাড়ি চালাতে লাগলো বাসার উদ্দেশ্যে। প্রায় আধা ঘন্টা পর উদিতার বাসার সামনে গাড়ি থামালো আশিয়ান। উদিতা তাদেরকে সালাম দিয়ে হাসি মুখে শপিং ব্যাগ সবগুলো হাতে নিয়ে বাসার ভেতর চলে গেল। উদিতা চলে যেতেই আশিয়ান আবারও গাড়ির স্টার্ট দিয়ে নিজের বাসার উদ্দেশ্যে রওনা দিল। গাড়ির পিছনে তাহমিদ, এনা, কেয়া ওরা সারাদিনে কে কী করলো না করলো, কি কি কেনা হয়েছে তা নিয়ে আলোচনা করতে ব্যস্ত। আশিয়ান এক মনে উদিতার কথা ভেবে চলেছে। কেন ভাবছে তা সে নিজেই জানে না। অবাধ্য মন বারবার তার কথাই মনে করছে, যা সত্যি অবিশ্বাস্য। বিয়ে হবার আগেই দেখা যায় মেয়েটা আশিয়ানের মনে প্রভাব বিস্তার করা শুরু করেছে। না জানি বিয়ের পর কি হয়। হয়তো এই মেয়েটার মধ্যেই আশিয়ানের সব সুখ নিহিত রয়েছে। উদিতা বাসায় ঢুকে সোজা নিজের রুমে চলে গেল, কারণ ড্রয়িং রুম জুড়ে আলেয়া আর কাজিন ও আত্মীয় স্বজনরা সবাই মিলে আড্ডা দিচ্ছে। এত মানুষের সামনে উদিতা কখনোই কমফোর্ট ফিল করবে না। আর আলেয়ার কাজিনেরা আলেয়ার মতোই বেশরম টাইপের, এদের সাথে উদিতার জীবনেও বনবে না। তাই সে এদিক ওদিক না তাকিয়ে ডিরেক্টলি নিজের রুমে এন্ট্রি নিল। উদিতা সবার লাস্টে বাসায় এসেছে। সে আসতেই মিসেস আনিতা মেয়ের পিছু পিছু ওর রুমে গেলেন। মিসেস আনিতার সাথে ওসামা আর উষাও ছিল। উদিতার রুমে ঢুকেই ফ্যান ছেড়ে দিয়ে বোরখা খুলে বিছানায় ক্লান্ত শরীর এলিয়ে দিল। মিসেস আনিতা মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলেন। উষা আর ওসামা শপিং ব্যাগ খুলে খুলে দেখতে লাগলো সব। এত সুন্দর সুন্দর ড্রেস দেখে তারা সত্যিই ভীষণ অবাক হয়েছে। আলিয়ার ড্রেসগুলোর থেকে উদিতারগুলো হাজার গুণে সুন্দর। উদিতা আশিয়ানের কেনা কাপড় চোপড়গুলো প্যাকেটের নাম দেখে সবাইকে দিয়ে দিল। মিসেস আনিতা তো ভীষণ খুশি হয়েছেন আশিয়ানের কাজ দেখে। এমন সময় মিস্টার আনিসুল, শাহরিয়ার, মিসেস লিমা আর তানিয়া উদিতার রুমে এলো। ওনাদেরকে সব দেখানো হলো। তারপর মিসেস আনিতার আদেশে উদিতার জন্য কেনা প্রত্যেকটা জিনিস আলমারিতে সযত্নে তুলে রাখা হলো। মিস্টার আনিসুল ও শাহরিয়ারের জন্য কেনা কাপড় চোপড়ের প্যাকেট তাদের হাতে ধরিয়ে দিলেন মিসেস আনিতা। মিস্টার আনিসুল অনেক খুশি হয়েছেন, ওনার চেহারা দেখেই বোঝা যাচ্ছে। যাক, অবশেষে ভালো একটা ছেলের কাছে মেয়েকে পাত্রস্থ করছেন তিনি। এটা ভেবেই অনেক প্রশান্তি লাগছে তার মনে। উদিতা চকোলেটের প্যাকেট দুইটা খুলে পিচ্ছি থেকে শুরু করে সবাইকে বিতরণ করলো। বাকি আরও 5 থেকে 6 প্যাকেটের মতন আছে, ওগুলো সে নিজের জন্য রেখেছে। আজকে হাঁটতে হাঁটতে উদিতা বেশ ক্লান্ত হয়ে গেছে, আর এর মাঝে তার শরীরও ভালো নয়, তাই বিছানায় শরীর এলিয়ে দিতেই ঘুমিয়ে পড়ল সে।
বাসায় পৌঁছে আশিয়ান গাড়ি নিয়ে গ্যারেজে রেখে গ্যারেজ তালা মেরে সোজা বাসার ভেতরে প্রবেশ করলো। ওর পিছনে মাহবুব সবগুলো শপিং ব্যাগ নিয়ে আসছে। আশিয়ান রুমে গিয়ে দরজা মেলে ধরতেই মাহবুব সবগুলো শপিং ব্যাগ সোফার ওপর রেখে আশিয়ানকে সালাম দিয়ে চলে গেল। মাহবুব চলে যেতেই আশিয়ান শার্ট খুলে বিছানায় ছুঁড়ে মারল। আশার ওপর তার মেজাজ এত খারাপ হয়েছে যে ওই মেয়েটাকে এখন কাছে পেলে নির্ঘাত সে মার্ডার করে ফেলবে। সাহস কত বড় মেয়েটার! এত শাসানোর পরেও বেহায়ার মতো এটা কি করলো? রাগের চোটে আশিয়ান ওয়াশরুমে চলে গেল শাওয়ার নিতে। এই মুহূর্তে নিজেকে কন্ট্রোল করা প্রয়োজন, নয়তো খারাপ কিছু ঘটিয়ে ফেলবে। গোসল করলে মাথা কিছুটা হলেও ঠান্ডা হবে। এদিকে তারিন আর আশা, ওরা দুজন মন খুলে হাসছে। আশা যে রুমে থাকছে সেই রুমে বসে। তারিন হাসি থামিয়ে আশাকে বলল, তোমার বুদ্ধির তারিফ করতে হয়। কি কাজটাই না করলে তুমি, একদম কেল্লাফতে করে দিয়ে এসেছো। ওই খ্যাত মেয়েকে তো আমি দেখে নিব। সাহস কত আশিয়ানকে আমার কাছ থেকে কেড়ে নেবে! এতই সোজা? হাহ, চেনে না তো আমাকে এখনো। এই আশা কি চিজ! যে বিষ ওর কানে ঢেলে দিয়ে এসেছো, নির্ঘাত ওর বাপ ভাই কালকেই বিয়েটা ভেঙে দিবে দেখো। সো এত চিন্তা না করে লেটস চিল। অবশেষে তুমি আশিয়ানের বউ হবে, দেখে নিও। মাই ডিয়ার সুইট ভাবি, মেনি মেনি থ্যাঙ্কস আমাকে এত সাপোর্ট করার জন্য। তুমি না থাকলে জীবনেও এসব করতে পারতাম না আমি। ধুর বোকামে, তুমি তো আমার বোনের মতন। তোমাকে আমি আশিয়ানের বউ হিসেবে মনে প্রাণে চাই, এই জন্যই তো এত সাপোর্ট করি। আচ্ছা এখন চলো নিচে যাই, বেশি সময় এখানে থাকলে যে কেউ সন্দেহ করে বসবে। হ্যাঁ ভাবি, চলো। এই বলে দুজন রুম থেকে বেরিয়ে নিচে চলে এলো। বাকিরা সবাই ড্রয়িং রুমেই বসে আছে। বাকি যত তথ্য সাজানোর বাকি ছিল তা সব আজকেই সম্পন্ন করা হচ্ছে। কাল সকালে সেসব ও বাড়িতে পাঠানো হবে। আশা আর তারিনও এসে হেল্প করছে হাতে হাতে। আশিয়ান নিচে এসে আশার মুখোমুখি হয়ে দাঁড়ালো। হুট করেই আশিয়ানকে এভাবে সামনে আসতে দেখে আয়েশা ভয়ে শুকনো ঢোক গিলল। আশিয়ান তার হাত দয় ট্রাউজারের পকেটে ঢুকিয়ে গমগমে গলায় বলে উঠল, আমার ব্যাপারে উদিতার কাছে কি লাগিয়েছো তুমি? আশা ভড়কে গেল আশিয়ানের কথা শুনে। সে বুঝতে পারছে না যে আশিয়ান এ কথা জানলো কিভাবে। ও যখন উদিতাকে এসব কথা বলে তখন তো আশিয়ান উদিতার ধারে কাছেও ছিল না। তবে আশা ভাবতে পারল না তার আগেই আবারও আশিয়ান বলে উঠল, কি হলো? মুখে কুডু পেটে বসে আছো কেন? কি বলেছো বলো? আশা আমতা আমতা করে বলল, কই, আমি কিছু বলিনি তো। কিসের কথা বলছো তুমি? আমি কিছুই বুঝতে পারছি না। তাই? আমি কিসের কথা বলছি তা তুমি বুঝতে পারছো না? রিয়েলি? দেখো, আমি তোমার হবু বউকে কিছু বলিনি। তুমি শুধু শুধু সন্দেহ করছো আমায়। আচ্ছা মানলাম, আমি হুদাই সন্দেহ করছি। তাহলে তুমি কথা বলতে গিয়ে এত তোতলাচ্ছ কেন? আর এই এসির বাতাসের মধ্যেও ঘেমে যাচ্ছ কেন? আমি কি এমন জিজ্ঞেস করেছি যে তুমি এত ভরকে যাচ্ছ? আশার মুখ থেকে ঠিকমতো কথাও বের হচ্ছে না। খুব বেশি ভড়কে গেছে সে আশিয়ানের জেরা করায়। আশার নীরবতা দেখে আশিয়ান দাঁতে দাঁত চেপে রাগত স্বরে বলে উঠল, তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি জাস্ট। গতকালের থ্রেট তুমি সিরিয়াসলি নাওনি, এজন্যই আজকে এরকম সাহস দেখালে, তাই না? মিস্টার মোর্শেদ গলা খাকারি দিয়ে জিজ্ঞেস করলেন, তুমি ওর উপর এত রেগে আছো কেন? কি করেছো আশিয়ান? কি করেছি এটা তোমার বন্ধুর অসভ্য মেয়েটাকেই জিজ্ঞেস করো পাপা। আজ পর্যন্ত কেউ আমার চোখে চোখ রেখে কথা বলতে পারে না, সেখানে এই মেয়ে আমার বিষয়ে খারাপ কথা বলে আমার বিয়ে ভাঙার চেষ্টা করছে। যদিও যাকে এসব কথা বলেছে সে মোটেও ওর কথা বিশ্বাস করেনি। আশা এবার অবাক হয়ে আশিয়ানের দিকে তাকালো। কি বলছে আশিয়ান এসব? উদিতা তার কথা বিশ্বাস করেনি, কিন্তু ও যা বলে এসেছে তাতে তো সাথে সাথে বিয়ে ভেঙে যাওয়ার কথা। তাহলে এটা কি থেকে কি হলো? আশার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। আশিয়ান আবারও বলল, তোমার মতো বেহায়া মেয়ে আমি আজ পর্যন্ত একটাও দেখিনি। কি করে এত নাটক করো? আমাকে ভয় লাগে না তোমার? আমি চাইলে ঠিক কি কি করতে পারি তোমার সাথে তার কি কোনো ধারণা আছে? শুধুমাত্র পাপার বন্ধুর মেয়ে বলে আমি তোমায় বারবার ছাড় দিচ্ছি।
নয়তো কবেই তোমাকে এমন টাইট দিতাম যে তুমি ভয়ে আমার ছায়াও মারতে না। আজকে একদম লাস্ট ওয়ার্নিং দিচ্ছি তোমায়, আমার পেছনে জোকের মতো লেপ্টে থাকা বন্ধ করো। তা না হলে তোমাকে আমার পাওয়ার ভালো করে দেখিয়ে দেব। মেরে লাশ গুম করে দিলেও কেউ টের পাবে না, মাইন্ড ইট। সরাসরি হুমকি দিয়ে আশিয়ান গটগট শব্দ তুলে সিঁড়ি বেয়ে নিচের রুমে চলে গেল। আশা ভয়ে একদম ঘেমে নিয়ে গেছে। খুন করার কথা শুনতেই তার কলিজার পানি শুকিয়ে গেছে। বাকিরা ছিছি করছে আশাকে। তারিন একদম চুপ করে আছে। সে যদি এখন আয়েশার পক্ষ নিয়ে কথা বলে তাহলে সবাই তার দিকেই আঙ্গুল তুলবে। একটা প্রবাদ আছে না, যে চাচা আপন প্রাণ বাঁচা? তারিনের ক্ষেত্রেও ঠিক সেটাই ঘটেছে। সবার এত এত ছিছি আর ধিক্কার সহ্য করতে না পেরে আশা নিজের রুমে চলে গেল। মনে মনে ঠিক করে ফেললো আর আশিয়ানের সাথে পাঙ্গা নিতে যাবে না। পরে দেখা গেল এসব করতে গিয়ে প্রাণটাই খুইয়ে বসে আছে। না থাক বাবা, দরকার নেই এসবের। বেঁচে থাকলে আশিয়ানের থেকে ভালো কাউকে পাওয়া যাবে। আশিয়ান রুমে এসে সোজা বারান্দায় চলে গেল। ওখানে সুইমিং পুলের সামনে রাখা রকিং চেয়ারে বসে দোল খেতে লাগলো সে এক মনে। কিচ্ছু ভালো লাগছে না তার। দুনিয়ার সব কিছুই বিষাক্ত মনে হচ্ছে তার কাছে এই মুহূর্তে। দুনিয়াটা কেন এত কঠিন? পৃথিবীর অনেক মানুষ তার ভালোবাসার মানুষকে নিজের করে পাচ্ছে, অথচ তার কপাল এত খারাপ কেন হলো? সেও তো নিজের ভালোবাসার মানুষকে নিজের করে পেতে চেয়েছিল, তাহলে কেন সে পেল না? কেন তার মন ছুঁড়ে এত হাহাকার? ক্লান্তিতে চোখ মুদে আলতোভাবে দোল খেতে লাগলো আশিয়ান। এক হাত দিয়ে মাথা টিপে ধরে রেখেছে সে। এ জীবনের সুখ কি আর ধরা দেবে তার কাছে? জানে না সে। বেশ কিছুক্ষণ পর মিসেস ইয়াসমিন খাবার নিয়ে আশিয়ানের রুমে চলে এলেন। আশিয়ানকে সযত্নে মুখে তুলে খাবার খাইয়ে দিয়ে তাকে ঘুমাতে বলে ফের চলে গেলেন তিনি। আশিয়ান মন ভালো করার জন্য রুমের বড় দেওয়ালের সাথে লাগোয়া টিভিটা অন করলো। অতপর আতশোয়া হয়ে তামিল রোম্যান্টিক প্লাস অ্যাকশন মুভি একটা দেখতে লাগলো সে। মুভি দেখতে দেখতেই কখন সে ঘুমিয়ে পড়ল টেরই পেল না। পরদিন সকাল 11টার দিকে মিসেস ইয়াসমিন, কেয়া ও তামজিদ আলিয়াদের বাসার উদ্দেশ্যে রওনা দিলেন বিয়ে ও এঙ্গেজমেন্টের সব তথ্য দিতে। ওখানে গিয়ে সব তথ্য দিয়ে ফিরতে ফিরতে প্রায় দুপুর 12:30 বেজে গেছে। বাসায় এসে দেখলেন ওনার ভাই বোন তাদের পরিবারের সবাইকে নিয়ে হাজির। মিসেস ইয়াসমিন ও মিসেস তারানার পরিবার থেকেও লোকজন সবাই হাজির। মিস্টার মোর্শেদের কাজিনরাও তাদের পরিবার নিয়ে বিকালে এসেছেন। কেয়াও তারিনের পরিবারের সবাই এসে পড়েছেন। সন্ধ্যার দিকে আশার বাবাও এসে পড়লেন। আশিয়ান ও তাসকিনের বন্ধু বান্ধব সবাই হাজির। সারা বাড়ি জুড়ে উৎসব উৎসব ভাব। বাচ্চা কাচ্চা জোয়ান বুড়ো সবার চেঁচামেচিতে আর হই হট্টগোলে মনে হচ্ছে যেন এটা কোনো মাছ বাজার। আশিয়ান এত হই হুল্লোড় সহ্য করতে না পেরে সে তার রুম লক করে বাসা থেকে বেরিয়ে গেল। সাথে তার প্রাণপ্রিয় বন্ধু তৌহিদ আর আসিফও ছিল। তাদেরকে সাথে নিয়ে সে হাতির ঝিলে চলে এসেছে। সন্ধ্যা পেরিয়ে রাত হতে যাচ্ছে। চারিদিকে কৃত্রিম আলোয় সারা হাতির ঝিল ঝকমক করছে। ঝোড়ো হাওয়ার মতন বাতাস বইছে এখানে। ওদেরকে সাথে নিয়ে একটা নিরিবিলি জায়গায় বসে তাদের সাথে আড্ডা দিতে ব্যস্ত হয়ে পড়ল সে। তিন বন্ধু যেন আগের সেই প্রাণোচ্ছল ভার্সিটি লাইফে ফিরে গেছে। উদিতা এখন বেশিরভাগ সময়ই তার রুমে কাটায়। তার কারণ আত্মীয় স্বজনের আসার কারণে বাসাটা পুরো ফার্মে পরিণত হয়েছে। এত ঝামেলা উদিতা পছন্দ করে না। এর মাঝে তাদের আত্মীয়দের মধ্যে ছেলে কাজিনই বেশি। এত এত ছেলে একসাথে দেখার পর উদিতা এক প্রকার ঘরবন্দি হয়ে পড়ে আছে। একমাত্র খুব ভোরেই যখন কেউ ঘুম থেকে ওঠে না তখন সে বাইরে বেরোয়, নয়তো অতি প্রয়োজন ছাড়া তো মোটেই না। নিজের রুমে বসে আশিয়ানের কিনে দেওয়া চকোলেট খায় আর মনে মনে আশিয়ানের কথা চিন্তা করে সে। এটাই যেন অভ্যেস হয়ে দাঁড়াচ্ছে উদিতার। হুট করে মনের মধ্যে আশিয়ানের জন্য এক প্রকার ভালো লাগা সৃষ্টি হয়েছে তার। সে বুঝতে পারে না আসলে এটা কেমন অনুভূতি। এরই মধ্যে তার ভাবিরা তাকে সাংসারিক জীবনের সমস্ত খুঁটিনাটি বিষয় তাকে শেখাতে ব্যস্ত হয়ে গেছেন। মাঝে মধ্যে কিছু আপত্তিকর কথাও তার বলে উদিতাকে এসব শুনে উদিতা মনে মনে কিছুটা ভড়কে যায়। তার জীবনে অশ্লীলতা নামটা কখনো শোনার ভাগ্য হয়নি। এখানে তার ভাবিরা তাকে এসব কি শেখাতে আসছেন?
তাও উদিতা নিজেকে সামলে নিয়ে তাদের কথা বিস্তারের মতো বোঝার চেষ্টা করে। ওসামা আর তানিয়া ওরা জানে উদিতা এই সমস্ত কথাবার্তা জীবনেও কখনো শোনেনি, তারপরও তারা তাকে সুন্দরভাবে বোঝাতে ব্যস্ত। উদিতা মনে মনে ভাবে তার স্বামী অর্থাৎ আশিয়ানও কি অন্যান্য স্বামীদের মতো তার উপর সবসময় জোর জবরদস্তি করবে, নাকি ভালোবেসে সবসময় আগলে রাখবে। উদিতার ছোট্ট মাথায় শুধু এসব চিন্তা ভাবনায় ঘুরপাক খায়। মাঝে মধ্যে আলেয়ার বলা স্বামীদের ব্যাপারে নেগেটিভ কথা শুনে উদিতা মনে মনে ভীষণ ভয় পেয়ে যায় আর একা রুমে বসে কান্না করে। আলেয়ার এসব কথা শুনে মনে মনে আফসোস করে। এসব আবোল তাবোল চিন্তা করতে করতেই উদিতার দিন যায়, রাত আসে। অবশেষে কাঙ্ক্ষিত এঙ্গেজমেন্টের দিন চলেই এলো। সকাল থেকেই আলেয়াদের বাসায় জমজমাট পরিস্থিতি। বিকেলের শেষ ভাগে কনভেনশন হলে এঙ্গেজমেন্ট অনুষ্ঠান শুরু হবে। আশিয়ান উদিতার জন্য অর্ডার দিয়ে বানিয়ে বড় মেকআপ পাঠিয়ে দিয়েছে। উদিতা সকাল থেকেই গুম হয়ে বসে আছে, কিচ্ছু ভালো লাগছে না তার। কেমন জানি তার বুকে দ্রিম দ্রিম আওয়াজে ঢোল পিটাচ্ছে হৃৎপিণ্ডটা। আশিয়ান চিরকুটের মাধ্যমে এও জানিয়েছে যে উদিতা যাতে খুব হালকা পার্টি মেকআপ করে, কারণ আশিয়ান চায় না তার হবু বউ অতিরিক্ত মেকআপ করে নিজের ন্যাচারাল লুক লুকিয়ে ফেলুক। দুপুরের দিকে উদিতা গোসল শেষ করে বিছানার ওপর বসে রইল। মিসেস আনিতা এসে মেয়েকে মুখে তুলে খাবার খাইয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে গেলেন। উদিতার সামনে বিছানায় এখন এঙ্গেজমেন্টের জন্য কেনা ভারী লেহেঙ্গা, গয়নাগাটি, দোপাট্টা, হিজাব, মেকআপ, জুতা, মেকআপের সব সরঞ্জাম পড়ে আছে। উদিতার বুকের ভেতর উথাল পাথাল হাওয়া বইছে। ওসামা এসে উদিতাকে ওয়াশরুমে পাঠিয়ে দিয়েছে লেহেঙ্গা পরে আসার জন্য। উদিতা মিনিট 10 পর লেহেঙ্গা পরে বের হলো। উদিতাকে হাঁটু অবধি চুল ছাড়া নর্মাল অবস্থায় অনেক বেশি কিউট লাগছে। ওসামা মনে মনে মাশাআল্লাহ বলে ওঠে, কারণ তার সামনে এখন ছোট্ট একটা কিউট পরী দাঁড়িয়ে আছে। উদিতাকে হিজাব পরা অবস্থায় দেখলে মনে হয় তরুণী, আর যখন সে চুল ছেড়ে রাখে তবেই তখন তাকে বাচ্চা বাচ্চা লাগে। তার বয়সটা তখনই একমাত্র বোঝা যায়। উদিতা লেহেঙ্গা পরে আসার পর পার্লারের একজন মহিলা এসে উদিতাকে সাজাতে শুরু করলেন। ওসামা মহিলাটিকে বলে দিয়েছে কিভাবে সাজাতে হবে। মহিলাটি সেই অনুযায়ী তাকে সাজাচ্ছে। এই মহিলাটিকে আশিয়ানি পাঠিয়ে দিয়েছে একান্ত উদিতাকে সাজানোর জন্য। আলেয়াকে তার নিজের রুমে অন্য এক মহিলা সাজাচ্ছেন। আলেয়া তো সবচাইতে গর্জিয়াস লুকে সাজানোর কথা মহিলাকে বলে দিয়েছে। মহিলা এখন সেই অনুযায়ী তাকে সাজাচ্ছে। উদিতাকে সাজাতে আধা ঘন্টার বেশি লাগেনি। সাজানো শেষে উদিতাকে ভারী ভারী গহনাগুলো পরিয়ে দিয়ে হিজাব বেঁধে দিল মহিলাটি। ওসামা, ওষা, তানিয়া ওরা শুধু অবাক চোখে উদিতাকে দেখে যাচ্ছে। যে মেয়েকে সাজগোজ ছাড়াই পরীর মতো লাগে, সেই মেয়ে যখন এত সুন্দর মেকআপ করে তখন তাকে দেখতে তো সত্যিই আশ্চর্যের ব্যাপার মনে হয়। এখন এই অবস্থায় উদিতাকে যদি কোনো ছেলে দেখতে পেত, তাহলে নির্ঘাত সেই ছেলেটা উদিতার জন্য পাগল হয়ে যেত। একদম পুরোপুরি সাজ কমপ্লিট করে উদিতা নিজের রুমে বসে রইল, আর মহিলাটি তার কাজ শেষ করে চলে গেল। বাসার সবাই সাজগোজ করতে ব্যস্ত। আলেয়ার তো এখনও মেকআপ করা অর্ধেকই শেষ হয়নি। এদিকে আশিয়ান নিজের রুমে স্যুটকোট পরে একদম ফুল বাবুটি সেজে বসে আছে। এই মুহূর্তে সে ফোন স্ক্রল করতে বিজি। তার রুমে তার ফ্রেন্ড তৌহিদ আর আসিফ চার চার বাচ্চাদের কোলে নিয়ে বসে বসে কোক খাচ্ছে। তাদের বউয়েরা সাজুগুজু করায় ব্যস্ত, আর বাচ্চাদের ওরা সামলাচ্ছে। তাদের কাছে এখন বিয়ে করা মানেই প্যারা ছাড়া আর কিছু মনে হয় না। আশিয়ান বর্তমানে এসব ভেজালে নেই, তবে খুব শীঘ্রই পড়তে যাচ্ছে। সবার রেডি হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। আশিয়ান তার নিজের গাড়ি একাই ড্রাইভ করে কনভেনশন হলের উদ্দেশ্যে রওনা দিল। বাকিরা অন্যান্য গাড়ি করে আসছে। সবার আগে আশিয়ানের গাড়ি গিয়ে কনভেনশন হলের মেইন ফটক গিয়ে ঢুকলো। আত্মীয় স্বজন ও সকল অতিথিরা আগেই এসে পড়েছে। আশিয়ানের গাড়িটি দেখা মাত্রই মিডিয়ার লোকজন ঘিরে ধরল। আশিয়ানের বডিগার্ডরা এসে মিডিয়ার লোকজনকে দূরে ঠেলে দিয়ে আশিয়ানকে গাড়ি থেকে বের হতে সাহায্য করলো। বডিগার্ডরা আশিয়ানকে ঘিরে দাঁড়িয়ে আছে। আশিয়ানের গাড়ির পিছু পিছু তাসকিনের গাড়িটাও এসে ঢুকলো। একে
একে একে আশিয়ানের পরিবারের সবাই এসে হাজির। তাসকিন আর আশিয়ানের বেশ কিছুক্ষণ ফটো সেশন চলল। তারপর আশিয়ান মারাত্মক অ্যাটিটিউড নিয়ে কনভেনশন হলের সদর দরজা লক্ষ্য করে হেঁটে যাচ্ছে। তাসকিনও তার পাশে আছে। কনভেনশন হলের ভেতর ঢুকতেই তাদের উপর গোলাপ ফুলের পাপড়ি ও পার্টি স্প্রের তুমুল বর্ষণ শুরু হলো। তাদের দুজনের পিছু পিছু বাকিরাও ঢুকছে। জানা গেল উদিতা ও আলেয়া প্রায় মিনিট 15 আগেই চলে এসেছে। তারা এখন একটা গেস্ট রুমে বসে আছে। চারিদিকে রোমান্টিক সফট মিউজিক বাজছে। বেশ কিছুক্ষণ পর আলিয়া ও উদিতাকে মেইন হলে নিয়ে আসার তোড়জোড় শুরু হলো। আশিয়ান তখন তার শ্বশুরবাড়ির লোকজন ও নামিদামি ব্যক্তিবর্গের সাথে আলাপে ব্যস্ত। হঠাৎ মিউজিক পরিবর্তন হলো। চারিদিকে তখন আরাশ আর হেলেনার গান শুরু হয়েছে। ঠিক তখনই আশিয়ানের নজর পড়ল এক অদ্ভুত মুগ্ধময়ী রমণীর ওপর, যে কিনা আশিয়ানের কিনে দেওয়া সেই লেহেঙ্গা, হিজাব ও নেকাব পরে নিজেকে পরিবেষ্টিত করে রেখেছে। উদিতার পদচারণে যেন চারপাশ মুখরিত হয়ে উঠল। উদিতার পাশে আলেয়াও ছিল। কে গেছিলাম এগা এই জায়গায় এই বিল্ডিংটা মার্ক করতে পারি না কে আমরা একাই কিরে ঘুষিও তো বলে দেওয়া যায় কিরে আই ল ঘুষি লগে লগে কত জ্ঞানী আমরা 4 জন মালিক বুঝছ নাই সামনে আবার জিয়া আমি একটু লজ্জা পাই না বা বেশি কথা বলে তো বুঝো নাই বা তুই নোটিস কিছু দিছে পরে কিন্তু বা 100 মাইনাসের জায়গায় 150 মাইনাস লাগাই দিন বুঝো নাই বাংলা এটা ভিত্তি কি করে রে লুকান যায় রে কোনটা না এটাতে লুট পাই ওটা আগে পোলাবেন গো আমি বুঝাইতাম পোলাবেন না আমারও বুঝায় আই ট্রাইডেন্ট লা লোয়েলাস না যে খুলে নাই বুঝি না বুঝছো